স্বাগত সংবাদ যোগে। দিনের প্রধান সংবাদ ও তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছি আমি রুবাইয়া তদিতি। শুধু দলের কেন্দ্রীয় ব্যক্তিরাই নন, বিএনপির সব স্তরের কর্মীরাই দলের প্রধান বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য উদ্গ্রীব। এই অবস্থায় এগিয়ে আসছে নির্বাচন। কেমন এখন দলটির নির্বাচন ভাবনা? কথা বলবো এসব নিয়ে। আমাদের সাথে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। হাবিবুর রহমান হাবিবকে দিয়ে শুরু করতে চাই। দল এখন নির্বাচন নিয়ে কি ভাবছে? খালেদা জিয়ার অসুস্থতায় নিশ্চয়ই দলের সবার এখন দুশ্চিন্তার প্রধান জায়গাটিতেই রয়েছে তার সুস্থ হয়ে ফিরে আসা, তাই নয় কি? আপনাকে ধন্যবাদ। একাত্তর টেলিভিশন সামনে দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ সরাসরি আমার শুভেচ্ছা। আসলে বাংলাদেশ জাতীয় দল দেশের মানুষের কথা ভাবেন তো, নিজের দলের কথা, নিজের দলের নেতার কথা, নেত্রীর কথা চেয়েও দেশের মানুষের প্রতি বিএনপির কমিটমেন্টটা খুব বেশি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, গুরুতর অসুস্থ। আমাদের মন খুবই খারাপ, ব্যক্তিরা আমি তো খুবই মর্মাহত, মেনেই নিতে পারছি না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই অসুস্থতা আজকে 14 দিন অতিবাহিত করলেন। তারপরও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শরীর খারাপ, সারা বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে তার জন্য দোয়া করছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান তারাও বেগম খালেদা জিয়ার শরীরের খোঁজ খবর নিচ্ছেন। এমনকি যে ভারত বর্তমান সরকারকে সমর্থন করছে না, ভারতের নরেন্দ্র মোদী সরকারও বেগম খালেদা জিয়ার জন্য বলেছেন যে কি দরকার, আমরা কিন্তু সহায়তা করতে পারি। সেই মুহূর্তে বিএনপি নেতা কর্মীরা নির্বাচনে ভাববেন, এটা ভাবারও কোনো সুযোগ নেই। তারপরেও আমরা মনে করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুবিধার কারণে একটা নির্বাচন তো পিছিয়ে যেতে পারে না। এই নির্বাচন পিছিয়ে গেলে দেশটা পিছিয়ে যাবে। বিএনপি কোনোভাবে চায় না বাংলাদেশে পিছিয়ে যায়। অনির্বাচিত সরকার বেশিদিন ক্ষমতা থাকলে দেশের অর্থনীতি একদম ধ্বংস হয়ে যায়। আমরা যেটা বুঝতে পেরেছি আজকে 15-15.5 মাসে দেশের অর্থনীতি কিন্তু নিম্নগামী এবং জিডিপি 3% নিচে কমে এসেছে। কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না, যে কারণে আমরা চাই দ্রুত সময়ের ভিতরে নির্বাচন। অনেক আগে থেকে আমরা বলে আসছিলাম। এখন আমরা দোয়া করব মহান আল্লাহ পাক ওনাকে সুস্থ রাখেন। এখন ওনার সুস্থতার উপরে আমাদের দলের কর্মীদের, নেতাদের মানে মানসিক চাঙ্গা হওয়া বা মন খুলে নির্বাচন করা না করা অনেকখানি নির্ভর করে। তারপরেও আমরা মনে করছি যে না, আমার নির্বাচনের মাঠে আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে নির্বাচনের জন্য মাঠে কাজ করা। হয়তো কয়েকদিন যাবৎ আমি নিজেও ঢাকাতেই ছিলাম, আমি নির্বাচনের মাঠে ছিলাম না, নির্বাচনের মাঠে থাকার কোনো চিন্তাও করি নাই। দল যখন পরবর্তী সময় সিদ্ধান্ত নিয়েছেন যে না, যত কিছু হোক না কেন ম্যাডাম খালেদা জিয়া ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন, হয়তো 2-1 দিনের ভিতরে বা 2-4 দিনের ভিতরে উনি বিদেশে যাওয়ার মতো শারীরিক সক্ষমতা অর্জন করবেন, তাহলে আমরা আশা করবো বিদেশে গেলে ইনশাল্লাহ উনি সুস্থ আমাদের মাঝে ফিরে আসবেন এবং আমাদের নেতা জনাব তারেক রহমানও দেশে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আজকে আমরা যে কাজটা করছি, আমি আমার এলাকার ঈশ্বরদী লক্ষ্মীগঞ্জ হাজার হাজার মানুষকে নিয়ে ধর্মঘের আয়োজন করেছিলাম। এখন আমি এসেছি লক্ষ্মীপুরে, আমার ডাকঘরিয়া, আমার একটা উপজেলা নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর একদম একদম শেষ প্রান্তে। মানে এখানে সাধারণ মানুষ, এখানে মানে কোনো কিছুর সাথে উন্নয়নের সাথে সম্পর্ক নেই। আমার সাথে অনেক সফর সঙ্গে এসেছে আমার ডাকঘরিয়া বিএনপির নেতৃবৃন্দ, তারা এখানে এসেছে আমার সঙ্গে একদল অনেকে। তারা প্রত্যেকে এখানে এসে আমার সঙ্গে অন্য সময় আসলে হয়তো তারা কিছু মসজিদ বা মাদ্রাসা উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা কিছু অর্থ দেয়। তো আজকে আমরা দেখছি গণহারে যারা এসেছে প্রত্যেকেই দিচ্ছে 2,000, 5,000, 10,000 সিমেন্ট দিয়ে। তারা কি চাচ্ছেন? তারা অন্যান্য সময় তার দোয়া চায়, তার বাবা মার জন্য দোয়া চায়, আব্বা মার, দাদা দাদির জন্য দোয়া চায়। আজকে কিন্তু প্রত্যেকটা নেতা যারাই মসজিদের উন্নয়নের জন্য টাকা দিচ্ছেন, একটা কথাই তারা বলছেন যে শুধু ম্যাডাম খালেদার জন্য দোয়া করুন। হুজুরকে বলে দিচ্ছেন আমাদের জন্য দোয়া করা লাগবে না, আমার বাবা মার জন্য অনেক জায়গায় আমার দোয়া চাই। এই মুহূর্তে আমাদের সবার একটাই চাওয়া, এবং আপনি শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন, সেই দোয়াই সবাই চাচ্ছে। এতে বোঝা যায় যে আমাদের দলের নেতা কর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কত শ্রদ্ধাশীল এবং তার অভিগত আনুগত্য আছে। আমি মনে করি যে বিএনপি যারা করে তাদেরকে এইটুকুই বলবো যে সারা দেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যখন দোয়া চাচ্ছে, সেখানে বিএনপি নেতা কর্মীদের একটা গর্ববোধই করা উচিত, যেমন একটা দল করে, এমন একটা দলের নেত্রী সেই দলের নেতৃত্ব দিচ্ছেন,
যার জন্য সব মানুষ ধর্ম নির্বিশেষে তার রোগ মুক্তি কামনা করছে। এটা আমাদের জন্য আবার একটা শক্তিও। কিন্তু আমরা আগে যদি নির্বাচনের আগে দেশটিতে বেগম খালেদা এইভাবে অবস্থা না হতেন, তাহলে দলের প্রতি বা আমাদের নেত্রীর প্রতি যে মানুষের এত শ্রদ্ধা বোধ, এত ভালোবাসা, এত মানুষের মায়া মমতা, এটা আমরা বুঝতে পারতাম না। এটাও কিন্তু আমাদের নির্বাচনের জন্য আমাদের কিন্তু একটা শক্তি যোগাবে। আমরা যখন দেশের বেগম খালেদার পক্ষে বা তার কথা বলি, তখন আমরা ভোট মানুষের কাছে চাইবো, তখন মানুষ কিন্তু ফিরিয়ে দিতে পারবেন না। তখন আমরা বলবো যে দেশ কিন্তু বেগম খালেদা জিয়া এত দোয়া করেছেন, আল্লাহ এত বছর বয়সে এত অসুস্থ থাকার পরেও উনি করোনা থেকে মুক্ত করেছেন, অসুস্থ মুক্ত করেছেন। একটাবার এই দেশটা সেবা করার সুযোগ আল্লাহ পাক দিবেন, আপনাদের সহায়তা করেন। এটা আমাদের জন্য একটা বাড়তি পাওনা হয়ে যাবে। বেগম খালেদা জিয়া সুস্থ থাকলেও আমাদের শক্তি, বেগম খালেদা জিয়া অসুস্থ আছে, এতেও আমরা মনে করি যে এখানে আমাদের কোনো অস্বস্তিতে পড়ার কিছু নেই, বরঞ্চ আমরা এটাকে শক্তি হিসাবে, দেশটি বেগম খালেদার অসুস্থতাকে আমরা শক্তি হিসাবে নিয়ে আমাদের মধ্যে আরো ঐক্যবদ্ধতা ফিরে আসবে বলে আমি মনে করি। যে আমাদের ভিতরে যে সমস্ত সমস্যাগুলো বড় দল হিসেবে থাকে, দেশটি বেগম খালেদার অসুস্থতার কারণে আমরা সবাই এক জায়গায় এক মঞ্চে উপস্থিত হয়ে আমরা সবাই ধানের শীষের পক্ষে আমরা এক কাতারে দাঁড়িয়ে ইনশাআল্লাহ আমরা ভোট করবো। এইভাবে আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। জি, প্রস্তুতির জায়গাটাতে আসবো আপনার কাছে আবারও। রাশেদ খান অপেক্ষায় আছেন অনেকক্ষণ ধরেই, তার সাথে আলাপ সেরে নিতে চাই। রাশেদ খান, নির্বাচন নিয়ে আপনার দলের ভাবনাটাও জানতে চাই। অতীতে জোটবদ্ধ হয়ে অংশগ্রহণ করেছে আপনার দল, এবারের পরিকল্পনাটা কেমন? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। আমার কাছে মনে হয় যে আপনার কাছে হয়তো তথ্যগত গ্যাপ আছে। আমরা অতীতে কোনো নির্বাচনে অংশ নিতে পারিনি। 24-এর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ছিল, কিন্তু সেই নির্বাচন আমরা প্রত্যাখ্যান করেছি। আমাদের সামনে আগামী ফেব্রুয়ারি মাসে প্রথম নির্বাচন। আমার নির্বাচনের যে আসন, ঝিনাইদহ 2 আসন, আমি এই মুহূর্তে ঝিনাইদহ রয়েছি, 2 আসনে রয়েছি, সেখান থেকে আমি যুক্ত হয়েছি। দেখেন, আমি মানুষের কাছে যাচ্ছি, মানুষের মতামতগুলো গ্রহণ করার চেষ্টা করছি। আমার কাছে যেটি মনে হচ্ছে যে মানুষ আসলে পরিবর্তন চায়, এবং এই পরিবর্তনের জন্যই মানুষ কিন্তু রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। তো সেই পরিবর্তন আমাদের সবাইকে করতে হবে। এখন আমি একা চাইলে আসলে পরিবর্তন করতে পারবো না। আমি যখন আসলে মানুষের কাছে যাচ্ছি এবং আমি যখন আসলে সমাবেশ করছি, আমি একটা কথা বলছি, সেটি হলো যে আমি আমার জন্য ভোট চাই না, আমি চাই ভালো মানুষের জন্য ভোট। সুতরাং আপনারা যাকে ভালো মানুষ মনে করেন, যাকে আপনারা সৎ যোগ্য মনে করেন, যার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, যে চাঁদাবাজি, লুটপাট, টেন্ডার বাণিজ্য করে নাই, তাকে আপনারা ভোট দেন। তো সেক্ষেত্রে যদি আপনারা আমাকে ভালো মানুষ মনে করেন, আপনারা ভোট দিবেন। আর যদি আপনারা আমাকে ভালো মানুষ না মনে করেন, আপনারা আমাকে ভোট দিবেন না। এবং আমি এই কথা বলছি যে আমি আপনাদের সামনে যে কমিটমেন্ট গুলো করে যাচ্ছি, আমি যদি ভবিষ্যতে এসে এগুলো রক্ষা করতে না পারি, তো সেক্ষেত্রে আপনারা যখন আমাকে পাবেন, তখন আমাকে আপনারা জুতার মালা পরাবেন। আমি এইভাবে মানুষকে কথা বলছি, কারণ আমরা আসলে পরিষ্কার রাজনীতি করার জন্য এখানে এসেছি। আমরা পরিচ্ছন্ন রাজনীতি করতে চাই, আমরা এই দেশটাকে পরিশুদ্ধ করতে চাই। আমরা সেই গতানুগতিক রাজনীতি করতে চাই না। দেখেন, এই মুহূর্তে যে সংস্কারের আলোচনাগুলো আপনিও জানেন, আমিও জানি, এই সংস্কারের কথাগুলো 2021 সালে আমরা যখন দল গঠন করি, তখন কিন্তু আমরা বলেছি। এবং এখন মানুষ সংস্কারের জন্য, নির্বাচনের জন্য মানুষ মুখিয়ে আছে। তো আগামীতে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, মানুষ প্রত্যাশা করে যে সেই সরকার আসলে সংস্কার করবে। অন্তর্বর্তীকালীন সরকারের উপরে মানুষের আস্থা বিশ্বাসের জায়গাটা ছিল, আমরাও বিশ্বাস করেছিলাম যে এই সরকার হয়তো সংস্কার করতে পারবে, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে 200 আসনে প্রার্থী ঘোষণা করেছি, আমরা আরো 100 আসনে আমরা প্রার্থী ঘোষণার প্রস্তুতি নিচ্ছি। তফসিল ঘোষণার পরে তখন জোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এখন জোটের ব্যাপারে বিভিন্ন দলের সাথে আলোচনা আছে। যেহেতু বিএনপির সাথে 2022 সাল থেকে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং 31 দফা যেটি সংস্কারের দফা, সেই দফাগুলো আমরা সম্মিলিতভাবে তৈরি করেছিলাম। সেখানে জাতীয় সরকারের কমিটমেন্ট রয়েছে। গণ অধিকার পরিষদ সবসময় মনে করে এই দেশকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে জাতীয় সরকারের কোনো বিকল্প নাই। এখন বিএনপি যেহেতু বড় দল এবং যুগপৎ আন্দোলনের নেতৃত্বের জায়গায় ছিল, তো সে হবে বলে আমি মনে করি। এটা এখনো আলোচনার পর্যায়ে রয়েছে, এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসলে গৃহীত হয়নি। আমি মনে করি যে কোনো দলের সাথেই তফসিলের আগে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত হবে না, কারণ গণ অভ্যুত্থানের পরে আসলে প্রত্যেকটা দলের জন্য নানানমুখী সুযোগ রয়েছে। এককভাবে নির্বাচন করা বা জোটগতভাবে নির্বাচন করা,
তো সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ এখনো পর্যন্ত আসলে জোট করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে নাই। তফসিল ঘোষণার পরে তখন আমরা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। আমি আরেকটা কথা বলতে চাই, দেখেন সারা বাংলাদেশে এখনো পর্যন্ত হয়তো আমরা যারা প্রার্থী রয়েছি, আমরা নির্বাচনের জন্য মানুষের কাছে যাচ্ছি, কথা বলছি, গণসংযোগ করছি, কিন্তু নির্বাচনের পরিবেশ তৈরি করার দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সরকারের। সরকার কিন্তু সেই পরিবেশটা এখনো আসলে তৈরি করতে পারছে না বা তৈরি করছে না, বা পূর্ণ মনোযোগ সরকার দিতে পারেনি। নির্বাচনী প্রচারণার জন্য আমি যেমন ঝুঁকি নিয়ে আমি গ্রাম গঞ্জে পাড়া মহল্লা যাচ্ছি, আমাকে প্রশাসনের কর্তা ব্যক্তিরা তারাই বলে থাকে যে ভাই আপনি মনে হয় একটু বেশি ঝুঁকি নিচ্ছেন। আবার কেউ কেউ বলে যে তারা যেহেতু 2018 সাল থেকে 24 সাল পর্যন্ত সংগ্রাম করেছে, তারা এখন ওই ঝিনাইদহ জেলা বা 2 আসনকেও মনে করছে যে এখানেও হয়তো সে নিরাপদ, যেমনি ভাবে ঢাকাতে তারা আন্দোলন সংগ্রাম করেছে। তো আমার যেটি কথা সেটি হলো যে হ্যাঁ, আমার যখন আসলে এই পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে, তখন আসলে আমি নিজে হয়তো জানবো না, আমি গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারি, আমি গণসংযোগ করে মারা যেতে পারি। তো সেক্ষেত্রে মানুষের কাছাকাছি গিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে যদি আমার মৃত্যু হয়, সেই মৃত্যু আমি গ্রহণ করতে প্রস্তুত আছি। কিন্তু আমার ভিতরে না হয় সাহস আছে, বা আমি মনে করছি যে আমি যে কোনো বৈরী বা প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে আমি গণসংযোগ করব, প্রচারণা করব। কিন্তু এটি তো সবার জন্য বাস্তবসম্মত নয়। আমরা চট্টগ্রামে দেখেছি বিএনপির একজন প্রার্থী যখন গণসংযোগ করছিল, তখন কিন্তু সেখানে আরেকজন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু হামলার ঘটনা ঘটছে। হাবিব ভাই এখানে আছেন, আমি দেখলাম সেখানে কিন্তু বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের ভিতরে সংঘর্ষ, এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে। আমরা দেখেছি যে ফ্যাক্ট চেকিং করে দেখানো হয়েছে সেখানে জামাতের একজন কর্মী, তার হাতে কিন্তু পিস্তল ছিল, এবং জামাতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে বিএনপি যারা ছিল তারাও তাদের দিকে মারমুখী অবস্থায় ছিল। তো যেটি হোক না কেন, আমরা তো এই ধরনের পরিবেশ চাই না। হাবিব ভাইয়ের বক্তব্য শুনেছি, হাবিব ভাই বলেছেন যে এই ঘটনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি জানতামই না। তো এই যে সিনিয়র নেতৃবৃন্দ জানেন না, বা জামাতের যে প্রার্থী তিনিও জানেন না এই ধরনের ঘটনা ঘটলো, এটা তো অনাকাঙ্ক্ষিত। এখন এবং এই থেকে আপনি যেটি বলছিলেন যে নির্বাচনের পরিবেশ আসলে কতটুকু, 30 সেকেন্ডে শেষ করতে পারলে আমার জন্য ভালো হয়, 30 সেকেন্ডে ফিনিশিং দিব বক্তব্য। তো আমি যেটি বলছিলাম, মনে করেন যে বিভিন্ন জেলায় বা বিভিন্ন আসনে এই ধরনের আপনার দ্বিমুখী সংঘর্ষ শুরু হলো, তখন কি হবে? নির্বাচনের আগে যদি 64 জেলায় বা 300 আসনে এই ধরনের পরিবেশ খারাপ হয়, সেক্ষেত্রে কিন্তু তৃতীয় পক্ষ তার জন্য কিন্তু আসলে ফায়দা হাসিল করা সহজ হয়ে যায়। এই জন্য আমি মনে করি যে সরকার যেহেতু নির্বাচনের পরিবেশটা তৈরি করতে পারছে না, সুতরাং আমরা যারা প্রার্থী রয়েছি আমাদের দায়িত্ব, সেটা বিএনপি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, অন্যান্য দল বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সবার দায়িত্ব নির্বাচনের পরিবেশটা তৈরি করা, এবং নির্বাচনী পরিবেশে যাতে প্রত্যেকটা প্রার্থী তার গণসংযোগ করতে পারে, প্রচারণা করতে পারে। তবে এই প্রচারণার ক্ষেত্রে অবশ্যই একজন আরেকজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করবে, মিথ্যাচার করবে, গুজব রটাবে, এটি যেন না হয়, এই বিষয়গুলো সরকারকে দৃষ্টি দিতে হবে। নির্বাচন কমিশন এই বিষয়গুলোতে মনোযোগ দিতে হবে। নিশ্চয়ই। হাবিবুর রহমান হাবিব, তারেক রহমানের নেতৃত্বেই আগামী নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি, যেমনটি বলছিলেন, এবং আপনাদের নেতৃত্বস্থানীয় সবাই সে কথাই বলছে। নির্বাচন ঘিরে দলের স্ট্র্যাটেজি কেমন হবে এটি একটি বিষয়, আর হচ্ছে যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নতুন দলের উদ্ভব, তাদের নির্বাচন ভাবনা, এগুলোকে কিভাবে দেখছেন? মানে প্রতিযোগিতার মাঠ এতে কতটা তৈরি হচ্ছে, কতটা জমজমাট হচ্ছে? এটা সম্পূর্ণ নির্ভর করবে যারা নতুন ভাবে রাজনৈতিক দল করে মাঠে আসছে, জনগণের কাছে তাদের আস্থা অর্জনের উপর নির্ভর করবে। আমরা যারা পুরাতন দল আছি, আমরা তো আছি, নতুন দল যারা করছে তাদের প্রতি মানুষের বিশ্বাসটা কতখানি, সেটা নির্বাচন প্রতিফলিত হবে যদি কিনা তারা নিজের মতো করে নির্বাচন করেন। আমাদের তো দলের পক্ষ থেকে ঘোষণা ছিল, আগে থেকে ছিল তারেক রহমানের পক্ষ থেকে, যে আমরা জোটগতভাবে নির্বাচন করব, আমাদের যারা জোটের সঙ্গে আছেন তাদেরকে আমরা কিছু আসন দেব, এবং সেটা এখন আমাদের পক্ষ থেকে সে ব্যবস্থা আছে, এবং আমরা জোট লাভ করলে তাদেরকে নিয়েই আমরা জাতীয় সরকার গঠন করব। এখানে একটা জিনিস আমার ভাই রাশেদ খান একটা জিনিস বলতে ভুলে গেছে, যে আমার এখানে, আমি ওখানে উপস্থিত ছিলাম না, কিন্তু জামাত ইসলামের যিনি প্রার্থী এবং পাবনা জেলা জামাতের আমির, উনি কিন্তু ওখানে ছিলেন, উনি গিয়েছিলেন, ওনার গাড়িতে অস্ত্র ছিল, উনি নিজেও অস্ত্র বের করেছিলেন, ওনার গাড়ি থেকে অস্ত্র বের করে গুলি করা হয়েছে। আর একটা হাইসে অনেক অস্ত্র ছিল, অনেক রাউন্ড গুলি হয়েছে সেখানে। পরে পাবলিক ঘেরাও দিলে তখন তারা মোটরসাইকেল অনেকগুলি ফেলে তারা পালিয়ে আসে। এটা এখানে আমার কোনো ইনভলভমেন্ট ছিল না। মানে তাদের ওই যে কথাটা বললেন যে
ভোট চাইতে তারা ওখানে কোরআন জামাতে দাঁড়িপাল্লা ভোট দিলে তারা বেস্টে যেতে পারবে, এটা আল্লাহর বা কোরআনে দাঁড়িপাল্লা আছে, এই সমস্ত বলে কোরআন শরীফ নিয়ে গিয়ে মানে ওয়াদা করানোর এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু শুরু হয়েছিল। জি, পরে ওখানে আমাদের- আসলে সময় থাকলে আমরা নিশ্চয়ই এই বিষয়ে শুনতাম এবং আমার প্রশ্নটির উত্তরও তাহলে নিশ্চয়ই পাওয়া সম্ভব হতো। তবে আজকে সময় ফুরিয়েছে, আমরা নিশ্চয়ই সামনে কোনো একদিন এই বিষয়গুলো নিয়ে আলোচনায় আবারও অংশগ্রহণ করার সময় পাবো। হাবিবুর রহমান হাবিব এবং রাশেদ খান, আপনাদের দুইজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সাথে থাকুন।